ডিগ্রি তৃতীয় বর্ষের ইতিহাস ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি। আমি আব্দুল হামিদ, প্রভাষক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা আলোচনা করব ইতিহাস ডিগ্রি তৃতীয় বর্ষের পঞ্চম পত্র ইউরোপের ইতিহাস বিষয়ের। আজকের আমাদের শিরোনাম ফরাসি বিপ্লব। আমরা আজকে ফরাসি বিপ্লবের যে বিষয়গুলো আজকে ক্লাসে আলোচনা করব তা হলো ফরাসি বিপ্লব কি, এটা দেখব। ফরাসি বিপ্লবের কারণসমূহ বা ফরাসি বিপ্লব কিভাবে সংঘটিত হয় সে বিষয়গুলো দেখব এবং ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহগুলো দেখব। এর আমরা সবশেষে দেখব হচ্ছে যে ফরাসি বিপ্লবের ফলাফল। তোমরা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম ফরাসি বিপ্লব পৃথিবীর সবচেয়ে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। অষ্টাদশ শতকে পুরো পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করেছিল একটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে ইউরোপে যে স্বাধীনতা, সাম্য, মৈত্রীর স্বাধীনতার কথা বলেছিল বা সাম্যের কথা বলেছিল, সেটা আমরা ফরাসি বিপ্লবে থেকে আমরা দেখব। ফরাসি বিপ্লবের অনেক বিস্তৃত পটভূমি আছে, আমরা সেই বিষয়গুলো আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। আমরা প্রথমে বলে রাখি হচ্ছে যে ফরাসি বিপ্লবটা 1789 সালে ফ্রান্সের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে একটি জনগণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। ফরাসি বিপ্লবের যে মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই তিন আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরাসি বিপ্লব ইউরোপে পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন যুগের সূচনা করে ইউরোপে। তোমরা আমরা যে বলছিলাম ফরাসি বিপ্লবের কারণগুলো নিহিত ছিল বিপ্লব পূর্ববর্তী তথা পুরাতন আমলের রাজনীতি ও আর্থসামাজিক ব্যবস্থা এবং বুদ্ধিজীবীদের লেখনের মাধ্যমে আমরা ফরাসি বিপ্লব সংঘটিত হয়। আমরা ফরাসি বিপ্লবের কারণগুলো দেখার চেষ্টা করব। প্রথম আমরা কারণ দেখব হচ্ছে যে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার আগে আমরা দেখব হচ্ছে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থা ছিল স্বৈরতান্ত্রিক এবং রাজতান্ত্রিক ব্যবস্থায়। এখানে একজন রাজা, একজন মারা গেলে আরেকজন রাজা আসতো। বংশ পরম্পরায় রাজারা হচ্ছে যে ফ্রান্সের ক্ষমতা ছিলেন। ফ্রান্সের যে রাজবংশ ছিল সেটা হচ্ছে যে বোরবো রাজবংশ। আমরা সেই বোরবো রাজবংশের একজন শাসক, আমরা তার নাম হচ্ছে যে চতুর্দশ লুই। 1643 থেকে উনি 1715 পর্যন্ত ক্ষমতা ছিলেন। তার যে রাজনৈতিক মতাদর্শ বা দর্শন ছিল, তিনি বলার চেষ্টা করতেন আই এম দ্য স্টেট। একজন শাসক যখন আমরা দেখব হচ্ছে যে পুরোপুরি একটা রাষ্ট্রের যন্ত্রের নায়ক হয়ে ওঠেন বা একটা রাষ্ট্রের কলকাঠি নাড়েন এবং নিজেকে একজন রাজাকে যখন স্টেটের সমতুল্য মনে করেন, তখন হচ্ছে যে আমরা বুঝতে পারি হচ্ছে যে সেই শাসন ব্যবস্থা কতটুকু স্বৈরাচারী এবং স্বৈরতান্ত্রিক, রাজতান্ত্রিক ছিল। আমরা এরপরে চতুর্দশ লুই 1715 সালে মৃত্যুবরণের পর 1715 থেকে 1774 পর্যন্ত ফ্রান্সের ক্ষমতা ছিলেন পঞ্চদশ লুই। পঞ্চদশ লুইয়ের সেন আমরা দেখব হচ্ছে যে স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা পরিচালনা করত। ফরাসি বিপ্লব যখন সংঘটিত হয় তখন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন এবং ওনারা যে ঈশ্বরের বা ডিভাইন গিফটেড বা ঈশ্বরের কাছ থেকে ক্ষমতা নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করার বা ঈশ্বরের দোহাই দিয়ে তারা হচ্ছে যে নিয়মগুলো করত।
এবং ফ্রান্সের আরেকটা বিপ্লবের যে বৈশিষ্ট্য ছিল, প্রায় ১৭৫ বছর পর্যন্ত ফ্রান্সে কোনো ধরনের পার্লামেন্ট ছিল না, অর্থাৎ রাজার শাসনেই, রাজার নীতি হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা হতো। আমরা এরপরে দেখব হচ্ছে যে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। তোমরা যে ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার পূর্বে আমরা দেখব যে ফ্রান্সের সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা ছিল কৃষিভিত্তিক। এখানে ২,৫০,০০,০০০ জনসংখ্যার ভিতরে ২,১০,০০,০০০ ছিল কৃষক। ফ্রান্সে আবার আমরা দেখব হচ্ছে যে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের ব্যবস্থা ছিল। তোমরা এই বেশিরভাগ করের বোঝা হচ্ছে যে দিতে হচ্ছে যে ফ্রান্সের কৃষক বা শ্রমিক বা নিম্নবিত্ত পরিবারকে বহন করা লাগতো। আমরা ফ্রান্সের সামাজিক কারণে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সের সমাজ ৩টি শ্রেণীতে বিভক্ত ছিল এবং ফ্রান্সের যে প্রত্যক্ষ করগুলোর ব্যবস্থা ছিল তার ভিতরে একটা হচ্ছে যে তেই কর, যেটাকে আমরা ফরাসি ভাষায় তেই বলে বা বাংলায় ভূমি কর বলে। দুই হচ্ছে যে ক্যাপিতাসীয়, এটাকে উৎপাদন কর বলা হয়, এবং ভিতিয়ামি, যেটাকে সম্পত্তি কর বলা হয়। এই তিনটা কর হচ্ছে যে একদম ডিরেক্ট এই তৃতীয় সম্প্রদায়কে আদায় করা হতো, এবং কিছু আবার পরোক্ষ কর ছিল গ্যাবেল বা লবণ কর, ইট ভোগ্যপণ্য কর, কর্মী শ্রম কর। এই অর্থনৈতিক ব্যবস্থা, এই সমস্ত করগুলোর কারণে ফ্রান্সের জনসাধারণ প্রতিষ্ঠিত হয়ে গেছিল এবং ফ্রান্সের ফরাসি বিপ্লবের দিকে ঝুঁকে পড়েছিল। আমরা এরপরে দেখবো হচ্ছে যে ফ্রান্সের সামাজিক কারণ। আমরা আগে বলেছিলাম ফ্রান্সের বিপ্লব পূর্বে ফ্রান্সের সমাজ ৩টি শ্রেণীতে বিভক্ত ছিল। তাদের এক একদম প্রধান সম্প্রদায় বা প্রথম সম্প্রদায়, যাজকদেরকে প্রথম সম্প্রদায় বলা হতো, যেটাকে আমরা ফার্স্ট স্টেট বলা হতো। এদের মধ্যে উচ্চ এবং নিম্ন শ্রেণীর যাজকদের আবার বৈষম্য ছিল। দ্বিতীয় ছিল হচ্ছে যে অভিজাত সম্প্রদায়, তাকে সেকেন্ড স্টেট বলা হতো। এদের মধ্যে আমরা দেখবো হচ্ছে যে উচ্চ এবং নিম্ন শ্রেণীর যাজকদের বৈষম্য ছিল। আমরা ৩ নম্বর দেখবো হচ্ছে যে সাধারণ মানুষদের তথা কৃষক, শ্রমিক, শিক্ষক, জনতা, এই জনসংখ্যার প্রায় ৯৬% লোক ছিল, ৯৬%। এদেরকে থার্ড স্টেট বলা হতো। তোমরা দেখো হচ্ছে যে এই যে যাজক এবং অভিজাত দুইটা প্রথম ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট দেখতেছি, এখানেও আবার হচ্ছে যে আমরা দেখব উচ্চ এবং নিম্ন শ্রেণীর যাজকের বৈষম্য ছিল, এবং সেকেন্ড সম্রাটের উচ্চ এবং নিম্ন শ্রেণীর যাজকদের মধ্যে বৈষম্য ছিল। এবং থার্ড যে আমরা যে স্টেট পাই, এটা জনসংখ্যার ৯৬%, এদেরকে থার্ড স্টেট বলা হতো। এখানে শ্রমিক, কৃষক, শিক্ষক এবং মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী, এবং হচ্ছে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবগুলো থার্ড ক্লাসের অন্তর্ভুক্ত ছিল। এবং উপরে দুটা শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী, এবং তৃতীয় যে স্টেট ছিল সেটা হচ্ছে যে সুবিধা বঞ্চিত শ্রেণী। ফ্রান্সের বিপ্লবের আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণগুলো ছাড়াও ফ্রান্সের বিপ্লবের প্রেক্ষাপট বা পটভূমি তৈরি করেছিল ফ্রান্সের বা ফরাসি বিপ্লবের দার্শনিকরা। তাদের ভূমিকা হচ্ছে যে আমরা দেখব ১৭৮৯ সালে ফ্রান্সের বিপ্লবের প্রেক্ষাপট বা পটভূমি তৈরি করেছিল, এবং তাদের লেখনীতে আমরা দেখব হচ্ছে যে ফ্রান্সের স্বৈরাচারী শাসনের বা বোলপুর রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয়, তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকেরা জনসাধারণের মনোজগতের পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হচ্ছিলেন। আমরা যে ফরাসি বিপ্লবের দার্শনিক পাই, তার ভিতর হচ্ছে যে ভলতেয়ার, মন্তেস্কো, রুসো, দিদারো প্রমুখ দার্শনিকরা তাদের রচনা দ্বারা
ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। এরপরে যে বিপ্লবিক বাবদ তরঙ্গের সৃষ্টি হয় তা ফরাসি বিপ্লবকে তুঙ্গে করেছিল। আমরা যে ফরাসি বিপ্লবের দার্শনিক যাদের কথা আমরা আজকে আলোচনা করব, তার ভিতরে প্রথম হচ্ছে যে মন্তেস্কু। সে ফরাসি বিপ্লবের বিখ্যাত দার্শনিক ছিল। তার জন্ম 1699 সালে এবং মৃত্যু 1755 সালে। আমরা তার যে লেখাগুলো পাই, দ্য পার্সিয়ান লেটার্স, দ্য স্পিরিট অফ ল, তার যে উল্লেখযোগ্য মতামতগুলো ছিল, দ্য ডক্ট্রিন অফ সেপারেশন পাওয়ার বা ডিভাইন রাইট মোনার্কি, আমরা তার যে ডক্ট্রিন অফ সেপারেশন পাওয়ার এবং ডিভাইন রাইট মোনার্কি নিয়ে একটু আলোচনা করব। তার যে তার যে আমরা বিখ্যাত বই পাই, সেটা হচ্ছে যে দ্য স্পিরিট অফ লজ। এখানে উনি ফরাসি রাজাদের উনি তীব্র সমালোচনা করেন এবং তার যে স্পিরিট অফ লজ, এটা 18 মাসে 22টি সংস্করণ বের হয়, দ্য স্পিরিট অফ লজ। এই বইতে তিনি তার যে ডক্ট্রিন অফ সেপারেশন পাওয়ার, সেটা তিনি এই বইতে বিস্তারিতভাবে তুলে ধরেন। অর্থাৎ এই ডক্ট্রিন অফ পাওয়ারে উনি প্রশাসন বিভাগ থেকে আইন বিভাগ, বিচার বিভাগ পৃথকীকরণের দাবি করেন। তার যে আমরা দেখব যে ওইটাকে তার ডক্ট্রিন অফ সেপারেশন পাওয়ার, অর্থাৎ প্রশাসন থেকে আইন বিচার বিভাগ আলাদা থাকবে। তারপরে তার যে আমরা আরেকটা বই পাই, দ্য পার্সিয়ান লেটার। এই ফ্রান্সের প্রচলিত সমাজ কাঠামোর সমালোচনা করে বিদ্রোহ করেন। এই প্রচলিত সমাজ কাঠামোর বিরুদ্ধে জনগণকে বৈপ্লবের পথে হাঁটতে প্রেরণা দিয়েছিলেন। 3 নম্বর, ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সাফল্য এবং আমেরিকার স্বাধীনতা লাভের প্রভাবে প্রভাবিত হয়ে ফরাসি জাতির মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালুর প্রস্তাব করেন। আমরা যে মন্তেস্কুর যে কথা বলছিলাম, উনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষে ছিলেন, যা হচ্ছে যে আমরা ওয়েলফেয়ার স্টেটের যে ধারণা পাই, সেই ওয়েলফেয়ার স্টেটের উনি রাজতন্ত্রের পক্ষে ছিলেন। এরপরে আমরা আরেকজন দার্শনিক পাই, ভলতেয়ার। উনিও ফ্রান্সের বা বিখ্যাত দার্শনিক। 1694 সালে জন্মগ্রহণ করেন এবং 1778 সালে তার মৃত্যু হয়। উনি জ্ঞান তৃপ্তি যুগের শ্রেষ্ঠ দার্শনিক। উনি তার যে লেখনীগুলো, সেগুলো হচ্ছে যে আমরা দেখব ব্যঙ্গাত্মক ভাষায় তৎকালীন রাজাদেরকে উনি ব্যঙ্গ করে লিখতেন এবং তাদেরকে উস্কিয়ে দিতেন। এখানে আমরা যে বিষয়গুলো দেখব হচ্ছে যে উনি নাটক, কাব্য, ইতিহাস প্রবন্ধ ইত্যাদি রচনায় পারদর্শী ছিলেন। তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে যে ওডিএফি, লেটার্স ফিলোসফিক্স, এলিমেন্টস অফ এসে অন ইউনিভার্সাল হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তার লেখায় প্রচলিত আর্থসামাজিক ব্যবস্থার বিবরণ তুলে দিয়ে ব্যঙ্গাত্মক ভাষায় লেখালেখি করেন। তিনি স্বৈরাচারী জ্ঞানতৃপ্তি রাজতান্ত্রিক শাসনের বিশ্বাস করতেন। তিনি বলতেন, সহস্র ইঁদুর দ্বারা শাসিত না হয়ে একটা সিংহের শাসন অধিক কাম্য। অর্থাৎ অনেকগুলো রাজার শাসন না করে একজন যদি, অর্থাৎ সহস্র ইঁদুর দ্বারা শাসিত না হয়ে একটা সিংহের শাসন অধিক কাম্য। আমরা তার যে লেখা পাই ভলতেয়ারের, উনি ওই সময় যে গির্জা এবং যাজকদেরও সমালোচনা করেন। অবশ্যই গির্জা এবং যাজকদের সমালোচনায় তিনি প্রকৃতই বিপ্লবী ছিলেন। উনি উনি হচ্ছে যে জ্ঞানদীপ্ত রাজতন্ত্রের পক্ষে ছিল। উনি গির্জা এবং যাজকদের বা ওই সময় সমসাময়িক যে বিষয়গুলো ছিল এবং ফ্রান্সকে সমাজ ব্যবস্থাকে চাপিয়ে ধরেছিল, উনি সে সমস্ত সমাজ ব্যবস্থার পক্ষে ছিলেন। তিনি রোমান এবং ক্যাথলিকদের দুর্নীতি ও স্বৈরাচারিতার বিরুদ্ধে কলম ধরেন। বিপ্লবের পথ সুগম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন
তার এই মতামত। বলা যায় তিনি বিপ্লবী না হলেও ফরাসি বিপ্লবের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেন। আমরা এরপরে আরেকজন দার্শনিক দেখব হচ্ছেন যে জ্যাক রুসো। সে 1752 সালে জন্মগ্রহণ করেন এবং 1778 সালে তার মৃত্যু হয়। আমরা ফরাসি বিপ্লবের প্রতিভু বা ফরাসি বিপ্লবের আমরা জনক বলা যায় যে জ্যাক রুসোকে। তার যে বিখ্যাত ডক্ট্রিন, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেন কিন্তু সে সব জায়গায় শৃঙ্খলাবদ্ধ। তার যে উক্তি, সেই উক্তি হচ্ছে যে ফ্রান্সের বিপ্লবের জনগণকে উৎসাহিত করেছিলেন। উনি বলার চেষ্টা করেন সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ও রাষ্ট্র ছিল তার আদর্শ। তার মতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকবে জনগণের হাতে। রাজা জনগণের মতানুযায়ী রাষ্ট্র পরিচালনা না করলে তাকে পদচ্যুত করার অধিকার জনগণের রয়েছে। অর্থাৎ উনি স্পষ্টভাবে বলার চেষ্টা করেছেন রাজাকে পদচ্যুত করার ক্ষমতা জনগণের আছে। আমরা রুশোর যে উল্লেখযোগ্য বই পাই সেটা হচ্ছে যে নিউ হোলিস্টিক, ইমিলি কনফেশন এবং তার বিখ্যাত বই দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সামাজিক চুক্তি বইতে উনি বলার চেষ্টা করেন ম্যান ওয়াজ born free but he was everywhere insane। মানুষ স্বাধীনভাবে জন্মলাভ করেও সর্বত্র শৃঙ্খলিত। তার মতে মানুষের কর্তব্য হলো সে শৃঙ্খল ছিন্ন করে মানুষের জন্মগত বা স্বাধীনতা অর্জন করা। বিপ্লবের মূলমন্ত্র সাম্য, স্বাধীনতা ও মৈত্রী তার চিন্তাধারা থেকে নেওয়া। তার মতে রাষ্ট্রের জন্ম হয় সামাজিক চুক্তির মাধ্যমে। এই চুক্তি মোতাবেক প্রকৃতির রাজ্যে বসবাসকারী মানুষ সমষ্টিগত ইচ্ছার উপর অধিকার ছেড়ে দেয়। আমরা দেখব হচ্ছে যে এই যে ফরাসি বিপ্লবের যে একটা প্রেক্ষাপট পটভূমি, আমরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিকদের লেখালেখির মধ্যে দিয়ে হচ্ছে যে একটা ফরাসি বিপ্লবের পটভূমি সৃষ্টি হয়। এরপরও আমরা দেখব হচ্ছে যে আরেক কিছু ফিজিওক্র্যাটস সম্প্রদায় ছিলেন, তারা অর্থনীতিবিদ। তাদের ভিতরে অন্যতম ছিলেন কোলসম্যান, অ্যাডাম স্মিথ তুর্গু। তাদের লেখনের মাধ্যমে ফ্রান্সের যে বৈষম্য সামাজিক শোষণগুলো তুলে ধরার চেষ্টা করেন। এবং আরেক দল বুদ্ধিজীবী ছিলেন, তারা 1751 থেকে 1780 সালের ভিতরে একটি ওয়ার্ল্ড ডিকশনারি বা বিশ্বকোষ সংকলন করেন। এদের মধ্যে অন্যতম ছিলেন দিদার ও এলাইনবার্ট। আমরা এর পাশাপাশি ফ্রান্সের আরেকটা গোষ্ঠী ছিল সমাজতন্ত্রের চিন্তাবিদগণ। তাদের লেখনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সমাজতান্ত্রিক চিন্তা ভাবনার উদ্বেগ ঘটে। তার ভিতরে হচ্ছে আমরা দেখব মেসলি, মোরেলি এবং আবে মাপলি। আমরা এখন দেখব হচ্ছে যে বিপ্লবের ঘটনাবহ, যে ফ্রান্সের যে বিপ্লবের কারণগুলো, তা একটা ফরাসি বিপ্লব সংগঠিত করতে বা একটা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করে একটি একটি গণতান্ত্রিক ব্যবস্থা বা মানুষের অধিকারগুলো পাওয়ার চেষ্টা করেছিল। আমরা এখন দেখব হচ্ছে যে বিপ্লবের ঘটনা প্রবাহ। ফ্রান্সের বিপ্লব এবং ফ্রান্সের অর্থনৈতিক এবং হচ্ছে যে রাজতান্ত্রিক ক্রাইসিসগুলো সংকটের সময় আমরা দেখব হচ্ছে যে ষোড়শ লুই 175 বছর পর 1789 সালে 5 মে স্টেট জেনারেলের সভা ডাকবেন। এই যে এটা হচ্ছে যে আমরা দেখুন ফ্রান্সের যে পার্লামেন্ট সেটাকে স্টেট জেনারেল বলা হয়। সেখানে
যাজক, অভিজাত এবং তৃতীয় সম্প্রদায়ের অংশগ্রহণ করেন। তবে এখানে রাজা, যাজক এবং অভিজাতদের মতামত গ্রহণ করেন, কিন্তু তৃতীয় যে সম্প্রদায় তাদের মতামত এই সভায় গ্রহণযোগ্যতা বা আশ্রয় নেয়, এবং বরং আমরা দেখব যে ওই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য আমরা দেখব যে ওই সময় অর্থ সচিব ছিলেন নেকার, উনি আরো নতুন নতুন কর আরোপের মত দেন। এর ফলে আমরা দেখব যে সভা থেকে তৃতীয় শ্রেণী বের হয়ে আসে এর প্রতিবাদে। স্টেট জেনারেলের পর আমরা দেখব যে এই যে তৃতীয় সম্প্রদায়ের কথা বলছিলাম, কৃষক, শ্রমিক, জনতা, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা 1799 সালের 12 জুন টেনিস কোর্ট নামক একটা জায়গায়, যেটা যে আমরা দেখব যে ফ্রান্সের যে স্টেট জার্নালের কাছাকাছি একটা জায়গায়, টেনিস কোর্টের নামক একটা জায়গায়, এখানে মিলিত হয়ে সবাই শপথ গ্রহণ করেন। এখানে একটি সংবিধান রচনা করার জন্য প্রস্তুত থাকেন। এখানে আমরা দেখব যে তারা পরবর্তীতে এই যে তৃতীয় সম্প্রদায়ের কথাগুলো বলছিলাম, সেই তৃতীয় সম্প্রদায় 1789 সালের 14 জুলাই সাধারণ মানুষ বাস্তিল দুর্গর পতন ঘটায় এবং বিপ্লব সফল করে। এটি হচ্ছে যে রাজার বা সরকার শাসনের প্রতীক বাস্তিল দুর্গ। এখানে আমরা দেখব যে জনসাধারণকে বন্দি করে রাখা হতো এবং ফ্রান্সের রাজাদের একটি দুর্গ বা রক্ষা কবচ। আমরা সেই দুর্গে দেখব যে সাধারণ মানুষ 1789 সালে এই দুর্গটা সাধারণ মানুষ লাঠি সোঁটা নিয়ে এসে ভেঙে ফেলে এবং ফরাসি বিপ্লব সফল হয়। আমরা বাস্তিল দুর্গের মধ্যে দিয়ে হচ্ছে যে ফ্রান্সের রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটান এবং হচ্ছে যে বিপ্লব সফল হয়, এবং আমরা এই বিপ্লবের কিছু ফলাফল দেখব। এই বিপ্লবের রাজতন্ত্রের অবসান ঘটে, অর্থাৎ ফ্রান্সে যে দীর্ঘদিন রাজতন্ত্র ব্যবস্থা ছিল, সেই আমরা দেখব যে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে সেই রাজতান্ত্রিক ব্যবস্থাটার অবসান ঘটে। এরপরে দেখব যে আমরা ফ্রান্সের সামাজিক বৈষম্যের অবসান ঘটে। ফ্রান্সে যে সামাজিক বৈষম্যগুলো ছিল, সেই বৈষম্যের অবসান ঘটে। অভিজাত, যাজক যে একদম যে সুযোগ সুবিধাগুলো ভোগ করত, সেই সুযোগ সুবিধার অবসান ঘটে। এবং তৃতীয় যে আমরা দেখব যে এখানে নতুন একটা মধ্যবিত্ত শ্রেণীর জন্মলাভ করে, যাদেরকে আমরা বুর্জোয়া বলে থাকি। এই বুর্জোয়া শ্রেণী ফ্রান্সের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জনগণের যে সার্বভৌমত্ব, অর্থাৎ বিপ্লবের যে মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেই সাম্য সার্বভৌমত্বগুলো প্রতিষ্ঠিত হয়। এবং এরপরে আমরা দেখব যে আন্তর্জাতিক যাত্রাগুলোর সৃষ্টি হয়। এই ফরাসি বিপ্লব বিভিন্ন দেশে দেশে অনুপ্রেরণার সৃষ্টি করে এবং অনেক দেশে বিপ্লব সংগঠনে গুরুত্বপূর্ণ পালন করে। আমরা আজকে ফরাসি বিপ্লবের টোটাল বিষয়গুলো দেখার চেষ্টা করেছি। আমরা আগামী ক্লাসে ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের যে ব্যবস্থা সৃষ্টি হয়, আমরা সেটা দেখার চেষ্টা করব। সবাইকে আজকের ক্লাস উপভোগ করার জন্য বা দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।